জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। রাজনৈতিক দলগুলোকে আগের অবস্থান পরিবর্তন করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের প্রাণ দেয়া শহীদদের স্বপ্নকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। জানান, দলগুলো একমত হলে সরকারের জন্য সনদ বাস্তবায়ন সহজ হবে। তবে দলগুলো ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে ব্যর্থ হলে আবারও সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে কমিশন। বৈঠক শুরুর পর গণভোট নিয়ে বক্তব্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। আপনাদের মনে আছে যে আমরা সর্বশেষ যখন মিলিত হই তখন আমাদের বিশেষজ্ঞ প্যানেল থেকে যে মতামত দেয়া হয়েছিল সেই মতামতগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম। এখানে একটি ত্রুটির কথা আমরা বিনয়ের সাথে স্বীকার করতে চাই। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত। এক অর্থে এটা ছিল আমাদের প্রত্যাশা, যেটাই বোধহয় সেই জায়গায় এসে আমরা দাঁড়াতে পারবো, কিন্তু আসলে এটা চূড়ান্ত যে হয়নি সেটা আপনারা জানেন, এবং আমাদের দিক থেকে সম্ভবত চূড়ান্ত বলা ঠিক হয়নি। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে জাতিসংঘ, জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশানে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজারের হুমা খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় আমির খসরু বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আনতে দ্রুত নির্বাচন দিতে হবে। স্বৈরাচারের শাসনামলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ। গণতন্ত্রের ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের জন্য ধন্যবাদ জানায় বিএনপি। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে। বাংলাদেশ সরকার এবং বিদেশিদের রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন, মানবেতর জীবনযাপন করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলির সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরালো হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। চাকসু নির্বাচনের খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সব শেষ খবর আমাদেরকে জানাবেন। চাকসু নির্বাচনের আজ অনেকটা আনুষ্ঠানিক প্রচার প্রচারণার দিন বলা যায়, কারণ প্রচার প্রচারণার দিন শুরু হওয়ার পর থেকেই ক্যাম্পাসে ছুটি শুরু হয় পুজোর, এবং আজকে পুজোর পরে প্রথম কর্মদিবস ক্যাম্পাসের, যে কারণে প্রার্থীরা কিন্তু বেশ সরব উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। প্রায় প্রত্যেক প্যানেল কিংবা স্বতন্ত্র থেকে যারা প্রার্থিতা করছেন প্রত্যেকেই কিন্তু ক্যাম্পাসে আছেন এবং তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন অনুষদ এবং ক্যাম্পাসের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গাতে তারা তাদের লিফলেট বিতরণ করছেন এবং সেই লিফলেটের মাধ্যমে তারা তাদের যেই ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো তারা তুলে ধরছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে ভোট চাইছেন, এবং তারা নির্বাচিত হলে কি কি কাজ করতে চান সেই প্রতিশ্রুতিগুলোও কিন্তু তারা ভোটারদের শোনাচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে একটি জমজমাট প্রচার প্রচারণার দিন আজকে চট্টগ্রামে, এবং প্রায় প্রতিটি প্যানেল থেকেই কিন্তু প্রার্থীরা বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন, প্রচার প্রচারণা করছেন। এরই মধ্যে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য থেকে একটি প্যানেল থেকে কিন্তু তারা তাদের ইশতেহারও ঘোষণা করেছে কিছুক্ষণ আগে। চাকসু ভবনের সামনে তারা তাদের ইশতেহারগুলো প্রকাশ করে এবং প্রথম প্যানেল হিসেবে তারা তাদের ইশতেহার ঘোষণা করে।
এবং এর বাইরে যদি বলি যে ছাত্র শিবির ছাত্রদল মনোনীত যে প্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু তাদের প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং পুরো ক্যাম্পাস কিন্তু তারা সকাল থেকে চষে বেড়াচ্ছেন এবং ক্যাম্পাসে যখন বন্ধ ছিল সেই সময়টাতেও ক্যাম্পাসে তারা প্রচারণা চালিয়েছেন, হল, কটেজ এবং সেই সাথে মেস যেগুলো রয়েছে সেখানে প্রচারণা চালিয়েছেন এবং একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু প্রচারণা চলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে গিয়ে যেটি হয়েছে যে সেখানে বিশেষ করে নারী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য বা মন্তব্য প্রদান এবং সেই সাথে তাদেরকে নিয়ে মিথ্যাচার নানান ধরনের অভিযোগও কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়েছে এবং প্রার্থীরা বলছেন যে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন, নির্বাচনের পরিবেশ নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে শেষ পর্যন্ত যাতে নির্বাচনের এই সুন্দর পরিবেশ বজায় থাকে এবং লেভেল প্লেয়িং ফিল্ড যাতে নিশ্চিত হয় সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন এবং সার্বিক বিষয় নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সেখানে প্রার্থী এবং সেই সাথে সাধারণ ভোটার যারা রয়েছেন তারাও অংশ নিতে পারবেন। ব্যবসায় প্রশাসন অনুষদে সেই বৈঠকটি শুরু হবে বেলা 2টায়। চাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা চলছে। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রচারপত্র বিতরণ করছেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, রাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। তবে সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছুটির পরে আবারও তার পূর্বের আমেজ ফিরে পেয়েছে। পাশাপাশি এখানে যারা প্রার্থী আছেন রাকসু নির্বাচনকে ঘিরে তারা তাদের প্রচারণা কার্যক্রম কিন্তু চলমান রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিভিন্ন প্যানেলে প্রার্থী এবং যারা স্বতন্ত্র প্রার্থীরা আছেন তারা কিন্তু তাদের প্রচারণা কার্যক্রমের যে ব্যস্ত সময় সেটি কিন্তু পার করছেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি লিফলেট এবং সেই লিফলেটগুলোর মধ্যে এক ধরনের চমক আছে। কেউ হাতের মাধ্যমে তার যে সংখ্যা ব্যালট নাম্বার সেটি কিন্তু প্রকাশ করছেন, কেউ বুকলেট, কেউ আবার অন্য যে ধরনের প্রচারণার যত ধরনের বৈচিত্র্য জানা যায় সেগুলো কিন্তু ব্যবহার করে মূলত তারা তাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে আমরা বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে রাকসু নির্বাচনের 16 অক্টোবর, সেই 16 অক্টোবর যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয় এমনটা কিন্তু তারা আশা করছেন। পাশাপাশি নির্বাচনের আগে প্রচারণার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস আছে সেটি যাতে ধরে রাখতে পারে প্রশাসন এবং প্রার্থীদের সঙ্গে যাতে তারা সময় মতো সব কিছু লেভেলিং যে ব্যাপারটি সেটি যাতে তারা সঠিকভাবে রাখতে পারে। পাশাপাশি কোনো প্রার্থীকে যাতে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া না হয় সেটি কিন্তু তারা বারবার বলছেন। গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু গত 22 সেপ্টেম্বর পর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয় এবং তার পরে কিন্তু দেখতে পেয়েছি আমরা নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে গতকাল থেকে তারা কিন্তু 5 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত নির্বাচনের প্রচারণার সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে। সেই সময়টাই কিন্তু কাজে লাগিয়ে প্রচারণার কাজে শিক্ষার্থীরা দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা এবং ব্যস্ত সময় পার করছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের প্রচারণার এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দ্রুতই বিচারের জন্য তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন কুষ্টিয়াতে 6 জনকে হত্যাসহ পৃথক 3টি অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী 3টি অভিযোগের শুনানি হয়। এর আগে সকালে ট্রাইব্যুনালের অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। কুষ্টিয়াতে 6 জনকে হত্যা, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে উস্কানি ও কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ নেতাদের আন্দোলন দমনে উস্কানির 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে। আওয়ামী লীগ নেতা সদরুদ্দিন খান, আসগর আলী, আতাউর রহমান আতা সহ মোট 4 জনের বিরুদ্ধে একটি নতুন ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টায় ফ্যাসিবাদের দোসররা জড়িত ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টদের মততে। খাগড়াছড়িতে ভুক্তভোগীদের মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানায় স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। বান্দরবানের মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গতরাতে তুমরু সীমান্তে থেমে থেমে ভেসে আসে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ। স্থানীয়রা জানান, গত 1 অক্টোবর থেকে মিয়ানমারের অভ্যন্তরের সীমান্তে নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাঝে মাঝেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনাটি বাংলাদেশের সীমান্তের 3 থেকে 4 মিটার দূরে। এই অবস্থায় সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের 6 সদস্যকে আটক করেছে বিজিবি। টেকনাফের শাহপুরের দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এতে মানব পাচারের বড় একটি চেষ্টা নস্যাৎ হয়েছে বলে দাবি বিজিবির। কক্সবাজারের 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে মানব পাচারে জড়িত ছিল। পাচারকারীরা বিদেশি নাগরিকের স্থানীয়ভাবে রেখে পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারে জড়িত 6 জনকে আটক করা হয়। অভিযানের সময় পালিয়ে যায় আরও 2 পাচারকারী। মা ইলিশ সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ঝালকাঠি, সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান পরিচালনা করছে প্রশাসন ও মৎস্য বিভাগ। সকালে কলেজ খেয়াঘাট থেকে শুরু করে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে একটি ট্রলার ও জাল জব্দ করে জেলা মৎস্য বিভাগ। গতকাল অবৈধভাবে ইলিশ বিক্রির দায়ে 4 জনকে জরিমানা করা হয়। মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত 22 দিনের নিষেধাজ্ঞা চলবে 25 অক্টোবর পর্যন্ত। জেলা মৎস্য কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে আর নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলার নৌবহর থেকে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে তুরস্কে ফেরার পর এই অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী। তারা বলেন, গ্রেটা থুনবার্গকে মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া সহ তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া মানবাধিকার কর্মীদের মধ্যে নিরাপদে তুরস্কে পৌঁছেছেন 137 জন। এদের মধ্যে 36 জন তুরস্কেরই নাগরিক, অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনে কারচুপির অভিযোগে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া। শনিবার রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্টের প্রাসাদের ঢোকার চেষ্টা করলে ক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গেল বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই দেশটির রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলো অভিযোগ করছে নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসক দল জয় পেয়েছে। এরপর থেকে সরকার ইইউতে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচন হচ্ছে আজ। যদিও প্রতিনিধি নির্বাচনে সরাসরি ভোট দেবে না দেশের জনগণ, তাদের ভোট এরই মধ্যে সিরিয়ার গঠন করা হয়েছে একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী পরিষদ। 210 আসনের পার্লামেন্টে 2/3 সাংসদকে সরাসরি বেছে নেবে এই প্রতিনিধি পরিষদ, আর বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এদিকে পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক বলে মনে করছেন সিরিয়ার ভোটারদের বড় একটি অংশ। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।